বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা 5টি জেলার উদ্যোগে কুড়িগ্রাম, এই 5টি জেলার উদ্যোগে 2 দিন ব্যাপী যে অবস্থান ধর্মঘট বা যে দাবি আদায়ের জন্য আপনারা সমবেত হয়েছেন, আমি বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। জাগো বাহে তিস্তা বাঁচাও, তার মানে এটা আমরা যেটা উত্তরবঙ্গ বলে জানি, এই উত্তরবঙ্গের মানুষের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। এটা বাংলাদেশের 18 কোটি মানুষ, 54,000 বর্গ মাইলের প্রতিটি মানুষের দাবি, অধিকার। সুতরাং আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের সাথে এই উদ্যোগে সাড়া দিয়েছি। প্রয়োজনে সারা দেশে এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ জায়গা। আপনারা জানেন 1977 সালে সম্ভবত মজলুম জননেতা মাওলানা ভাসানী ফারাক্কার অভিমুখে একটি লং মার্চ করেছিলেন পানির দাবিতে। সেটা চাঁপাই নবাবগঞ্জ থেকে, মুর্শিদাবাদ থেকে, আরো ভারতের ভিতরে অনেক বছর হয়ে গেল, কিন্তু ফারাক্কার পানি কিন্তু আমরা এখনো পাই নাই। সেদিন মজলুম জননেতা মাওলানা ভাসানীর এই লং মার্চ সফল করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে পৃষ্ঠপোষকতা করেছেন আড়াল থেকে, প্রশাসনকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তারপর তিনি ভারতে গিয়েছিলেন। সম্ভবত তখন প্রধানমন্ত্রী ভারতের মোরারজি দেশাই। তখন ভারত বাংলাদেশ ফারাক্কা একটা প্যাক্ট, একটা চুক্তি হয়, যেখানে গ্যারান্টি ক্লজ ছিল যে নট লেস দেন এত কিউসেক পানি। এই চুক্তির পর সেই চুক্তি বাতিল হয়ে যায়, আর চুক্তি নবায়ন হলো, গ্যারান্টি ক্লজটা থাকে না। ইভেন কি পশ্চিমবঙ্গ, বিহারের লোকও কিন্তু ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন, তারাও এফেক্টেড হয়। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভাটির দেশ পানির মালিক। ভারত থেকে যে বাঁধের মাধ্যমে পানি আটকানো হয় সেটা আন্তর্জাতিক আইনে বেআইনি, কারণ এই পানির উৎস অনেক দূর। সেই পানি গড়াতে গড়তে ভাটির দিকে যাবে, এইটাই সাগরে যাবে, এইটাই নিয়ম। কিন্তু ভারত বারবার এই বেইমানি করে চলছে এবং আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করছে। পানি নাই একটা সমস্যা, আবার যখন পানি প্রয়োজন তখন পানি নাই। নদীর 75% জায়গার চর, আমি এখানে যদি ভুল না করি দাঁড়িয়ে দেখছি, ডাইনে বায়ে এটাকে নদী বলা যায় না, এখন খাল বলা যায়। আবার বর্ষাকালে এই নদী না, আশেপাশের বাড়ি ঘর পানির ঢলে ডুবে যায়, মানুষ গৃহহারা হয়ে যায়। তারা এই কাজটি যদি না করত, পানির প্রবাহ যদি স্বাভাবিক রাখত, তাহলে এই চর পড়ার কথা না। কারণ পানির প্রবাহ যদি তার নিজ গতিতে না যেতে পারে, তখন এই নদীর তলদেশ ভরাট হতে থাকে, ভরাট হতে হতে চর চলে যায়। সে কারণেই উজানের দেশ নয়, ভাটির দেশ পানির মালিক। এই পানির আরেকটি বিপর্যয় কারণ আছে, সেটা হলো যে আমরা আজকে বিশ্বব্যাপী যে পরিবেশ
আতঙ্কে আছি, অর্থাৎ জলবায়ু। এই জলবায়ুর ক্ষেত্রে এই পানির ব্যবস্থাপনার যে ত্রুটি অথবা নিয়মের বাইরে পানি আটকানো, তার জন্য কিন্তু পরিবেশ দূষিত হয়। এটা আমার বক্তব্য না। 1991 সালে একটি জার্নালে আমি পড়ছিলাম, ভারতের পানি বিশেষজ্ঞ এবং পরিবেশ বিশেষজ্ঞ এক অধ্যাপক, তিনি তার গবেষণায় লিখেছিলেন যে ডিফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর পলিউশন। অর্থাৎ পানির যে ব্যবস্থার মধ্যে যে এটা হয়, অব্যবস্থাটা হয় এইভাবে, সেই কারণে পরিবেশ দূষিত হয়। তার ফলশ্রুতি দেখবেন উত্তরবঙ্গের মধ্যে একটা মরুময়তার আভাস আছে। যে সকল গাছ আগে হতো না এখন হয়, যে গাছ হওয়ার কথা না গেলে হয়, যে গাছ হওয়ার কথা সেগুলো হয় না। অর্থাৎ জলবায়ুতে একটা বিরাট নেতিবাচক প্রভাব বাংলাদেশের মানুষ ভোগ করছে, ভোগান্তিতে আছে। সে কারণেই আমি বলবো যে আমাদের ব্যারিস্টার সাহেব বলছেন যে আমরা স্বাধীন, কতটুকু? আমরা ভারতের একনিষ্ঠ একজন ব্যক্তিকে দেশ থেকে তাড়াতে পারছি, রাখতে পারি নাই। রাখতে পারলে ভালো, বিচার আচারটা করতে। তিনি পালিয়ে আছেন। যারা দায়ী বাংলাদেশ থেকে চিরস্থায়ীভাবে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে, তাদের হেফাজতে আছে তারা, তাই না? এখন আজকের এই অন্তর্বর্তী সরকার কি কারণে আসলো? 16 থেকে 17 বছর আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে, আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বিনা ভোটে সরকার হয়েছে ভারতের মদতে 16 বছর দেশটাকে লুটপাট করার মতো ধ্বংস করে। সরকার কখনো অস্বীকার করে নাই প্রায় 16 থেকে 17 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকার মাঝে মাঝে বলছে ওদের হাত অনেক লম্বা। তা হাসিনার হাতে থেকে কি অন্যদের হাত লম্বা ছিল? নিশ্চয়ই না। আজকে অনেক খবর দেখছেন, কিন্তু শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার বোন, শেখ হাসিনার জামাই, শেখ হাসিনার মেয়ে কত টাকা বিদেশে পাচার করেছে। এখন এই পাচারের টাকাটা আসলো কোত্থেকে? এই তথাকথিত কি ডেভেলপমেন্ট, উন্নয়ন 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 উন্নয়নের জ্বরে ভাসায় দিচ্ছে, অথচ তিস্তাতে চর করে এই অবস্থা হয়েছে। এই টাকাগুলি কারা জোগাড় করেছে? এই দরবেশরা সংঘবদ্ধভাবে তারা এই টাকা লুটপাট করেছে। একটা অংশ হাসিনাকে দিচ্ছে, বাকি অংশ সবাই ভাগাভাগি করে গেছে। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়েছে? এটা মামলা দিলে কি ব্যবস্থা হয়ে যায়? সুতরাং এই যে মহাপরিকল্পনা, যদি আমি সেই সিরাজগঞ্জ পর্যন্ত এই নদীর পার দিয়ে যাই, অবশ্যই উত্তরবঙ্গের লোকের ঢাকায় যাওয়ার দরকার হবে না। এখানে শিল্প কারখানা গড়ে উঠতেই পারে। এখানে নদীপথ যদি চালু হয়, অল্প ব্যয়ে পণ্য সরবরাহ করা যাবে, পাঠানো যাবে, আনাও যাবে। স্থলপথে অনেক ভাড়া। এখানে কৃষি জমিতে ভালো ফসল হয়, শাকসবজি হয়, কিন্তু কেনার লোক নাই। আর এটা টাকা উঠলে ঢাকায় গিয়ে 100 গুণের উপরে দাম বেড়ে যায়। 15 টাকা 10 টাকার ফুলকপি ঢাকায় যায় 50 টাকা। কিন্তু মানুষ বেশি দাম দেখাচ্ছে, কিন্তু যিনি ফলনটা ফলাচ্ছেন তিনি কিন্তু তার পয়সা পাচ্ছেন না। এখন আমরা এই সরকারটা আনছি কেন? এই ছাত্র জনতা 22, 16, 17 বছর
আমার কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান হারা হয়েছে, কত ছেলে তার বাবা হারা হয়েছে, মা হারা হয়েছে, নারী শিশু নির্যাতিত হচ্ছে, হাজারের উপরে আমার যুবক কর্মী ভাইয়েরা গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো লোক দিয়ে শুরু হয়েছে গুমের এই সরকারের রাজনীতি। তাদেরকে আমরা ফেরত পেয়েছি? পাই নাই। এই সরকার কি তাদেরকে ফেরত আনার কোন উদ্যোগ গ্রহণ করেছে? করেন নাই। এবং আমাদের দাবিটা কি ছিল? এক দফা, একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেই তো। এবং এই আন্দোলনটা যখন শুরু হয় তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে নানাভাবে তিনি বক্তব্য বলেছেন, আমরা আপনাদের ভোটের অধিকারের আন্দোলন করছি, আমার পাশে থাকুন। আপনি আমাকে ভোটটা নাই বা দিলেন, তাতেও কিছু আসে যায় না, আপনাদের অধিকারের জন্য আমি আন্দোলন করছি, আপনারা আমার পাশে থাকবেন। দেশের জনগণ তো শুনছে না কথা, ওনার ডাকে সাড়া দিচ্ছে না। সাড়া দেওয়ার পরে এই যে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেল, এটা কি মূল কি? এটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য নাকি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের না, ওনারা বিশিষ্টজন, ওনারা জ্ঞানী গুণী, এই ব্যাপারে কোনো আমাদের সন্দেহ করার কোনো কারণ নাই। কিন্তু 6 মাসের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, এটা তারা প্রমাণ করতে এখনো সক্ষম হয় নাই। তো সুতরাং দেশের আজ প্রধানের কথা যদি বলি, মহা কাজ করার জন্য যদি সিনসিয়ারলিও করেন, মনে হয় 10 বছর সময় লাগবে। যদি আপনি যেভাবে চিন্তা করছেন, ভাবছেন, স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করতে 10 বছরের সময় লাগতে পারে। প্রথম খননের ব্যাপার আছে, তারপরে পার বাঁধানোর ব্যাপার আছে, তারপরে এটার মধ্যে এমন সিস্টেম করতে হবে যাতে না ভেঙে পড়ে 2 পাশ থেকে নাকি, তারপরে যেটাকে বলে আর কি বেরি বাঁধের মতো অন্যান্য অঞ্চল যাতে পানিতে প্লাবিত না হয়। অবকাঠামো, মানে একদিক দিয়ে অবকাঠামোগত উন্নতি হইলেই তখন দেশের যারা ইনভেস্টার তারা আসবে, নানা কিছু শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্য দেশি আসবে, বিদেশি আসবে। হয়তো এখানে আমাদের নিজস্ব অর্থায়নে যে যথেষ্ট তা না, সেখানে আমাদের বিদেশি সাহায্যেরও দরকার হতে পারে। কিন্তু যেই সরকার নির্বাচিত না, সেই সরকারের থেকে কোন দেশকেই ধার খরচ দিব, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আছে তার কাছে তো একটা দাবি করাটা যৌক্তিক, অবশ্যই যৌক্তিক। এখন তার সারে আমরা উদ্যোগ নিব, এই কথাটাও যদি বলে, তাও আমরা একটু তৃপ্তি লাভ করতে পারি নাকি? নীতিগতভাবে যদি সরকার বলে আমরা এই মহাপরিকল্পনা গ্রহণ করিলাম, তারপরে তো এটার অনেক একাডেমিক ওয়ার্ক আছে, পেপার ওয়ার্ক আছে, ইঞ্জিনিয়ারদের সমীক্ষণ আছে, অনেক ব্যাপার আছে এটার মধ্যে, এগুলো করতে পারে। কিন্তু আমাদের যে মূল দাবিটা, এটা নির্বাচন, সেই সম্পর্কে এই সরকার কি কানে শুনছে? তাদের কথাবার্তায় মনে হয় যে তারা সহসা নির্বাচন দিচ্ছে, এবং এক একজন এক এক রকম কথা কয়। ডক্টর ইউনূস সাহেব কয় একরকম, তার আবার লগে একটা চেলা আছে না, কি মাহফুজুল্লাহ নাকি নাম, সে কয় তার উল্টোটা। ওনারা নাকি আবার ছাত্রদের প্রতিনিধি, তাহলে জনগণের প্রতিনিধি কারা? ওরা 2-3 জন যদি ছাত্রদের প্রতিনিধি হয়, ছাত্রদের যে বাবা, অভিভাবক, গার্জিয়ান, জনগণ, তাদের প্রতিনিধি এই সরকারে কে? এই প্রশ্নটা কি অপ্রাসঙ্গিক হয়ে গেল? সুতরাং আমরা যা কিছু করি না কেন, রাজনৈতিক সমস্যা বলি, দেশের উন্নয়ন বলি, জনগণ দ্বারা নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সেই কারণে সেই সরকার দ্বারা এই ধরনের পরিকল্পনা বলেন, ছোটখাটো পরিকল্পনাই বলেন, অর্থাৎ রাষ্ট্রের গণতন্ত্রের পাশাপাশি উন্নয়নের কাজ একমাত্র রাজনৈতিক সরকার ছাড়া কখনো কোনো দেশে হয় না। এবং সেই সরকার যখন আসে, সেই সরকারের ভালো মন্দ কাজ তারা বিদেশি ডোনাররা দেখে,
ডোনাররা যদি আস্থা রাখতে হবে যে সরকার ভালো কাজ করতেছে, তারা দুর্নীতির ঊর্ধ্বে আছে, সততার সাথে কাজ করতে আছে, তখনই কিন্তু বিদেশি যারা দাতা সংস্থা আছে তারা কিন্তু এই দেশে আসে, তখন তারা টাকা দেয়, আদারওয়াইজ দেবে না। এখন আমাদের আরো 5 বছর না কয় বছর না 30 বছর লাগে আমি জানি না, হাসিনা যত টাকা ধার করে গেছে বিদেশের থেকে, তাদের সুদ আসল ফেরত দেবো না দেড়শা দেবো না সরকারি কর্মচারীর বেতন দেবো, এটা নিয়ে ভাবতে হবে। দেশ কিন্তু এই অবস্থায় আছে। সে কারণেই আজকে আমাদেরকে এই যে দাবিটা উঠছে, এটা জনগণের দাবি শুধু মনে করবেন না। এই হাতেমাদা, পাটগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, উলিপুর অথবা গাইবান্ধা, সাদুল্লাপুর, যেটা নদীর পাড়ে বাস করে, ওদিকে ময়মনসিংহ, বকশীগঞ্জ, এটি কিন্তু তাদের একমাত্র দাবি না, এটা দাবি প্রত্যেকটা মানুষের দাবি। কারণ আমার যদি শরীরে একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আমার পুরো শরীরটাই কিন্তু কার্যকর থাকবে না। সুতরাং এই অঞ্চল তো বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, এটা তো কোনো বিচ্ছিন্ন এলাকা না। শুধু এইখানকার সুখের যেমন ঢেউ কক্সবাজার পর্যন্ত পড়বে, আবার এখানকার কষ্টের ব্যথাটাও কিন্তু কক্সবাজার, খুলনা যারা বসবাস করে সারা বাংলাদেশে তাদের পড়বে। কারণ এটা অঞ্চলগত স্বার্থ নয়, এটা অঞ্চলগত সমস্যা নয়, এটা জাতিগত সমস্যা। এই কারণে বিএনপি এই কর্মসূচিকে অভিনন্দন জানিয়েছে, স্বাগত জানিয়েছে। এবং আমার গতকাল আসার কথা ছিল, কিন্তু গতকাল স্ট্যান্ডিং কমিটির মিটিং করার কথা, যে কারণে আমি আসাদুল হাবিব দুলুকে বললাম যে কালকে তো মিটিং, তাহলে আমি 18 তারিখে আসি। এবং যদি কালকে পরে মিটিংটা যদিও পোস্টপন্ড হয়েছে, তখন আর সময় ছিল না যে এখানে আসার ব্যবস্থা করার। সেজন্যই আমি কালকে আসতে পারি নাই। আমি জানি কালকে অনেক লোক ছিলেন চর ভর্তি, হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আর চরের মধ্যে রাখতে যেমন তো কোনো সুখেরও না, আনন্দেরও না। হয়তো আজকে তাতে হয়তো কম হয়েছে, কিন্তু কম হোক, মনের চেতনাবোধ যেন কমে না। এই চেতনাবোধকে আপনাকে বাড়ি ফেরার পথে আরো ঊর্ধ্বগতি করতে হবে। কারণ দুর্বলকে কেউ ভয় পায় না, সবলকে সবাই ভয় পায়। তাই আমরা মনে করি আমাদের সমস্যা আমরাই সমাধান করব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই বলতেন, দেশটা আমাদের, সমস্যাও আমাদের, সমাধান আমাদেরই করতে হয়। যে কোনো কাজে বলতেন জনসভার মধ্যে, টাকা কোনো সমস্যা না, মানি ইজ নো প্রবলেম। কেন? তার সততায় সারা বিশ্ব অবাক হয়েছিল। বিশ্বাস ছিল জিয়াউর রহমান হাত পাতলে বিদেশিরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারপরও তিনি হাত পাতেন নাই। কেন পাতেন নাই? আজকে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যে রেমিটেন্স, তার শতকরা 80% রেমিটেন্স জিয়াউর রহমান তখনই ঠিক করতে পারছিল। মধ্যপ্রাচ্য থেকে কোন হাওলাত কিংবা ভিক্ষা আনতে যান নাই, তিনি মধ্যপ্রাচ্যের শ্রমবাজারটা দখল করেছে। আমাদের এখানকার যুবকদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে 17 রকমের প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্যে এই যে অল্প শিক্ষিত, কম শিক্ষিত, অর্ধশিক্ষিত এই যুবকরা গিয়ে যেই টাকা পাঠায় সেই টাকা দিয়ে তো চলে। জিয়াউর রহমানই সর্বপ্রথম দর্জি ট্রেনিং, আমরা তো হাসতে শুরু করলাম না, আবার দর্জি ট্রেনিং, এই লোক জোগাড় করো। আমাদের দায়িত্ব ছিল বিভিন্ন জেলাওয়ারি, তারা আমরা আবার লোক জোগাড় করে করে বিভিন্ন জায়গায় কাঠ মিস্ত্রি, মেকানিক্স, ড্রাইভিং, তার প্রশিক্ষণ দিন রাত্রি চলতে হলো। ভোকেশনাল ট্রেনিং এ 2 শিফটে লেখাপড়া শুরু করলো। তার ফলাফলটা আজকে দেখছি, বৈদেশিক মুদ্রা অর্জনের 2টি খাত, একটি তৈরি পোশাক শিল্প, আর একটি হলো আমাদের ম্যান পাওয়ার। সুতরাং আপনাকে বিদেশি সাহায্য পাইতে গেলে আপনাকে তাদের সামনে দৃশ্যমান করতে হবে যে আপনি দেশের জন্য সিনসিয়ার, জনগণের কল্যাণের জন্য সিনসিয়ার। আপনি ঘুষ দুর্নীতির ঊর্ধ্বে, আপনাকে টাকা দিলে টাকা মার যাবে না, ফেরত।
তো সেই কারণেই আমাদের স্লোগান দিতে হবে, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। আমি বলছি না বিএনপি সরকার, জনগণ যাকে খুশি সরকার বসা নাকি, কিন্তু একটা নির্বাচিত সরকার। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার আজীবন চলতে পারে না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের আকাঙ্ক্ষা, তার চোখের ভাষা, মনের ভাষা বুঝতে হবে। তাদেরকে কতদিন থাকতে দিবে কি দিবে না, তাদেরকে ডিসাইড করতে হবে। মানুষের ধৈর্যচ্যুতি ঘটার আগে একটা নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা। নাকি ভুল বললাম? সুতরাং কেউ যদি মনে করেন আজীবনের জন্য দরকার অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে ডক্টর ইউনূস সাহেব একজন বিজ্ঞজন, সম্মানিত লোক, ভুল করে বসবেন, ভুল করে বসবেন। হাসিনা চলে গেছে, আমরা খুব আনন্দ পাচ্ছি। হাসিনার পথ অনুসরণ করলে আমাদেরও যে চলে যেতে হবে অসম্মানিত হয়ে, এই ভাবনাটা মনে রাখা ভালো। আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা চাই না আন্দোলন করতে। কিন্তু গণতন্ত্রের জন্য যদি রাস্তায় আরেকটা গুলি চলে, আরেকটা মানুষের বুকের রক্ত ঝরে, তাহলে সরকার কতক্ষণ টিকতে পারবে? সেই কারণে বলবো, কারো কারো কথায় নিজেদেরকে ওভার এস্টিমেট করবেন না। কোন কোন দলের উস্কানিতে আপনারা আসল কাজ থেকে বিচ্যুত হয়ে জনগণের চিন্তাকে অন্যদিকে নেবেন না। কারণ আমরা পারি। আমরা ছাত্রদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে সাবাস বলবো। তবে এই ছাত্রদেরকে যেমনি আমরা মাথার মুকুট বানিয়েছি, মাথায় থাকার যোগ্যতাটাও তাকে অব্যাহত রাখতে হবে। মাথার থেকে যদি পড়ে যায়, ওরা কতটুকু আঘাত পাবে জানি না, তাহলে আমরা কষ্ট পাব। আমরা তাদের মঙ্গল চাই, তারা দেশের জন্য করছে, কিন্তু ভাববার কোনো কারণ নাই। বিএনপি যদি মাঠে নামে, তাহলে সেই আন্দোলন প্রতিরোধ করার মতো কোনো শক্তি বাংলাদেশে আছে। আমরা অনেক আন্দোলন করছি 17 বছর, আর চাই না। এখন আমরা চাই স্বপ্রণোদিত হয়ে সরকার এটা যতটুকু অপটিমাম সময়, যতটুকু সময় প্রয়োজন নাকি, অতটুকু সময়ের মধ্যে যে উনি নির্বাচন করবেন, সেটা জনগণের কাছে স্পষ্ট করা দরকার। এই আফসা কিছু বুঝি কিছু বুঝি না, বুঝতে গেলে অনেক চিন্তা করতে হয়, এত চিন্তা কিন্তু মানুষ করতে চায়। সে কারণে বলবো, জনগণকে মাঠে নামানোর আগেই জনগণের প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচন এর সময়টা নির্ধারণ করেন, জাতির সামনে প্রকাশ করেন। এই আমাদেরকে একটু ডাকলেন, চাটা খাইলাম, 2 দিন পর উঠলাম বসলাম, এটা বেশি দিন চলে না। মানুষ দেখতে চায় কাজটা নাকি। এই আমরা গেলাম, কজন গেলাম, অমুক গেল তমুক গেলাম, সারাদিন আমি আমার ওই সব কাজ বাদ দিয়া এই সংস্কার এই জারি গান মানুষ শুনতে চায় না। কারণ 111 সংস্কার দেখছি, মাঝে মাঝে ভয় হয় সেই 111 সংস্কারের ধারাবাহিকতা আবার এই সংস্কার কিনা। রাজনৈতিক দলগুলি তো সংস্কার প্রস্তাব দিয়ে বসে আছে, ওইটাই যাচাই বাছাই করেন না, কোনটা কাটবেন, কোনটা রাখবেন, কোনটা রাখবেন না, ছেড়ে দেন, নির্বাচন দেন। কারণ কোন কনস্টিটিউশনাল কোন সংস্কার করার ক্ষমতা পার্লামেন্ট ছাড়া নাই। এখন আইনজীবীরা আমার পাশে আছে, অনেক আইনজীবী আছে, তারা বলুক দাঁড়া যে একটা আইন পরিবর্তন করা যাবে পার্লামেন্ট ছাড়া, কোন সুযোগ নাই। আমাদের মধ্যে একটা কনসেপ্ট দাঁড়াইতে পারে, আমরা একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পারি যে আগামী দিন রাষ্ট্র ব্যবস্থা এই পরিবর্তনগুলো আমরা সবাই মিলে স্বাক্ষরও করতে পারি, যাতে যে দলেই ক্ষমতা আসে তারা যেন জনগণের আকাঙ্ক্ষিত এই সংস্কারগুলি, পরিবর্তনগুলি তারা আনতে পারে।
কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে 18 লক্ষ লোক হাত তুলে যদি বলে সংস্কার করেন, করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই দেশের মানুষ, আমরা যারা রাজনীতি করি বা যারা নাকি আমাদের দেশের সুশীল সমাজ, বিজ্ঞজন বলে, বুদ্ধিমান লোক বলে আমরা খুব সম্মান করি, তারা পাবলিককে বোঝায়, তারা মনে করে জনগণ বোঝে না। আসলে জনগণ যে তাদের থেকে, আমাদের থেকে বেশি বোঝে, এটা আমি শিখতে পারছি। আমি আপনাদের কাছে আসছি কিন্তু আপনাদের মতামত জানতে, আমি কিন্তু মতামত দিতে আসি। আপনারা কি চান? নির্বাচন চান কি সঠিক সময়ে চান নাকি? তাহলে আমি সরকারকে জানিয়ে দেই, তারা এই তিস্তার সমস্যার সমাধানের ক্ষেত্রে পূর্ব শর্ত হিসাবেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। যে জনপ্রতিনিধিরা সেই সরকারে আসবে এবং আপনারা নীতিগতভাবে বলেন তিস্তা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নীতিগত হলো। সরকার চাই যে বসে থাকবে না, আবার যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে থাকবে। এখন বুঝেন বেগম, এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোদাল কান্দে করে খালের পাড়ে কেন ঘুরতেন, কেন খাল কাটতেন? ফারাক্কার সমস্যা, এই সমস্যা থাকবে আজীবন। ভারত থেকে আমরা ভিক্ষা করে পানি এনে চলতে পারবো না। সেই কারণেই স্বনির্ভর হওয়ার জন্য তিনি, এবং আমার কৃষি উৎপাদন দ্বিগুণ করার জন্যই, শস্য উৎপাদন দ্বিগুণ করার জন্য যে পানির প্রয়োজন, তাই তিনি খাল, বিল, নদী, নালা খননের কাজ শুরু করছিলেন জনগণকে নিয়ে। উনি খাল, বিল কাটছে, এখন দেখা দিচ্ছে তিস্তার মতো বড় বড় নদী কাটতে হবে। সেখানে শুধু কোদাল হাটে কাটলে চলবে না, সেখানে আধুনিক প্রযুক্তিরও প্রয়োজন হবে। কিন্তু আপনাকে দেখেন জিয়াউর রহমান কত দূরদর্শী ছিল, কত বছর আগে তিনি কেন যে আমি যদি খালটা খনন করি, আমার নদীটা যদি খনন হয়, পর্যাপ্ত পানি যদি আমি রাখতে পারি, তাহলে সেটা আমি ব্যারেজ দিয়া আবার দুই পাশে পানিটা দিতে পারবো। সেচ ব্যবস্থার মধ্য দিয়ে উৎপাদন বাড়বে। ডিপ টিউবওয়েল বেশি দিন দিলে পানির গভীরতার স্তর নিচে নেমে গেলে আমার পরিবেশ দূষিত হবে এক সময়। সেখানে সারফেস ওয়াটার, অর্থাৎ এইরকম পানি যদি আপনি ছোট ছোট খাল করে পার দিয়ে দিয়ে যদি আপনি কৃষি জমির দিকে নিয়ে যেতে পারেন, তাহলে ডিপ টিউবওয়েলটা লাগে না। এই জন্য পানিটা সংরক্ষণ করার জন্যই আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্য দিয়ে তিস্তা দিয়ে আমাদের সাথে কোনো ব্ল্যাকমেলিং ভারত করতে না পারে, উল্টা যাতে ফাঁদে পড়ে যে না, এই অপরাধ কইরা কোনো লাভ হবে না, ক্ষতি হবে। সে কারণে আজকে চেষ্টা তো করলেন একজনকে দিয়া, উনি নিজেই বলে গেছেন আমি যা দিছি ভারত চিরদিন মনে রাখতে, বার দেবার কিছু নাই। দেওয়ার যখন আর কিছু নাই, আমাদের কাছে আর কি চান? আমাদের কাছে কিছু পাইবেন না। আর আগামী যে সুষ্ঠু অবাধ নির্বাচনে নাক গলাবেন না, আর কোন রকম কূটকৌশল করবেন না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি। আপনারা সহযোগিতা করছেন, কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ থাকবো। তো আমাকে মাথা কিনে ফেলছেন, এটা ভাববা তো ঠিক না। সুতরাং আমার দেশ, আমার সমস্যা আমরাই সমাধান করব। সেই ক্ষেত্রে আমরা বিদেশিদের পরামর্শ যদি আমার দেশের স্বার্থে হয়, সেই পরামর্শ অবশ্যই গ্রহণ করব। আমার অধিকার শতভাগ রেখে, আমার জাতীয় অধিকার সংরক্ষণ করে আমি অন্যকে কতটুকু সহযোগিতা করতে পারবো কি পারবো না, আমার দেশের জনগণ সিদ্ধান্ত নেবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা অনেক কষ্ট করছেন, এই কষ্টই শেষ কষ্ট নয়, আরো কষ্ট করতে হবে। আপনার আগামী দিনের সন্তান সন্ততি, আগামী প্রজন্ম যেন এই ভোগান্তিতে না পারে, তারা যাতে সুখে শান্তিতে একটি মর্যাদাশীল দেশের নাগরিক হিসেবে পৃথিবীর বুকে বুক টান করে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।